হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটাকে বলছি আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ফর ক্লাস 10। এটা কিন্তু অনলি ফর ক্লাস 10-এর জন্য। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে কয়েকটা বিষয় সম্বন্ধে একটু বলি। আমরা অলরেডি ক্লাস 8-9-এ আমরা কনসেপ্ট পেয়েছি ফোর্সের কনসেপ্ট। ফোর্স, তাহলে ফোর্স কত টাইপের হয় আমরা মোটামুটি আমি জেনেছি। দুটো টাইপের হয়। একটাকে বলছি আমরা কন্ট্যাক্ট ফোর্স। সো হোয়াট ডু মিন বাই কন্ট্যাক্ট ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স বলতে যেটা বোঝায়, সাপোজ ধর আমার হাতে এই একটা ডায়েরি আছে। এই যে ডায়েরিটা যেটা আছে, এইটাকে যদি আমি যদি পুশ করি, তা ডায়েরিটা কী করবে? তাহলে মুভ করবে সামনের দিকে। তাহলে এটাকে বলছি আমি তাহলে কন্ট্যাক্ট ফোর্স। কেন কন্ট্যাক্ট ফোর্স বলছি? এই হাতের সাথে এই ডায়েরি কী হচ্ছে? তাহলে একটা কন্ট্যাক্ট হচ্ছে। ওকে, এবার যেটা বলবো সেটাকে বলছি আমরা ফিল্ড ফোর্স। এই ফিল্ড ফোর্স সম্বন্ধে প্রথমে আমরা যেটা পড়েছি সেটাকে বলছি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে যেটা বোঝায় যে দুটো বডি আছে, অলরেডি আমরা নিউটনস ল থেকে পড়ে এসেছি। m1 ইন্টু দে আর সেপারেট বাই ডিস্টেন্স r, সো দ্যাট মিনস দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম আমরা পড়ে এসেছি F ইকুয়াল টু g m1 ইন্টু বাই r স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখ, এই দুটো বডির মধ্যে ফোর্স এক্সিস্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু দুটো বডির মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। তাই জন্য এই ধরনের ফোর্সকে আমরা বলছি আমরা ফিল্ড ফোর্স। সাপোজ সরি, এই যে ডায়েরিটা আছে, এই ডায়েরিটা কিন্তু এখনও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে ডাউনওয়ার্ডসে। এখানে কিন্তু আর্থের সাথে কিন্তু সরি, এই আর্থের সাথে কিন্তু ডায়েরি কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে এটাকে কি ফোর্সটাই কি বলবো? ফিল্ড ফোর্স। এছাড়া আরেকটা যে এক্সাম্পল যেটা হচ্ছে আমরা জেনেছি, সাপোজ মনে কর, সাপোজ এই একটা চার্জ কিউ, তাহলে এটাকে বলছি আমরা ইলেকট্রিক চার্জ। তাহলে এই চার্জই করবে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তাহলে সাপোজ এই চার্জ যদি Q1 হয়, আরেকটা যদি চার্জ Q2 যদি এই ফিল্ডের মধ্যে নেই, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য চার্জেস। তাহলে এই ধরনের যে ফোর্সগুলোকে বলছি আমরা ফিল্ড ফোর্স। এবার আমরা যেটা জানবো, যেটাকে বলছি আমরা আরেক ধরনের ফিল্ড ফোর্স, সেখান থেকে আসবো আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। খুব সিম্পলি আমরা যদি বলি, সাপোজ মনে কর যে এইখানে একটা, আমি জাস্ট খুব সিম্পলভাবে একটা সার্কিট নিয়েছি। এই সার্কিটের মধ্যে কী হচ্ছে, কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল অবভিয়াসলি যাবে। এবার মনে কর আমি যদি এখানে একটা চার্জ নিই, তাহলে সেই চার্জটা কিন্তু স্টেশনারি অবস্থায় আছে, মানে স্থির অবস্থায় আছে। তাই দেখা যাবে যে চার্জটা কিন্তু ঠিকঠাকই আছে, এর কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। এবার আমি সার্কিটটাকে অফ করলাম, একটা সাপোজ কি দিয়ে এখানটা অফ করে দিলাম। এবার এই চার্জটিকে মুভ করাচ্ছি, তাহলে চার্জ যদি মুভ করে তাহলে কিন্তু স্ট্রেট বরাবর যাবে। এবার সার্কিটের মধ্যে যদি অন করে দিই, তার মানে কি সার্কিটের মধ্যে কী যাচ্ছে, আমার কারেন্ট যাচ্ছে। তখন আমি কেয়ারফুলি যদি অবজার্ভ করি, তখন দেখা যাবে চার্জ হচ্ছে বেন্ড টুয়ার্ডস দ্য সার্কিট। তাহলে কথা হচ্ছে যখনই আমি কারেন্ট ফ্লো করাচ্ছি তখন চার্জ হচ্ছে বেন্ড হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে এটাই বুঝলাম যে এই যে কারেন্টটা যে ফ্লো করছে চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে কিন্তু কনসিকুয়েন্টলি ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু ক্রিয়েট করছে। তার মানে কারেন্ট যদি ফ্লো করে তার চারিদিকে কী তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এটা বেন্ড করছে টুয়ার্ড দ্য সার্কিট অর অ্যাওয়ে ফ্রম দ্য সার্কিট, সো ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য চার্জ। তার মানে কারেন্ট ফ্লো করলে চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয় তাহলে কিন্তু এটা দেখতে পাবো। এটা কিন্তু ফার্স্ট যিনি অবজার্ভ করেছিলেন তিনি হচ্ছে সায়েন্টিস্ট ওয়েস্টেড। তাহলে সেই সায়েন্টিস্ট ওয়েস্টেডের কথাটা একটু বলি আমি। উনি প্রথমে করেছিলেন কি, কারেন্টের সাথে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের একটা রিলেশন তৈরি করেছেন। উনি করেছেন কি সাপোজ মনে করেন একটা ম্যাগনেটিক নিডল নিলেন, সাপোজ এটা সাপোজ মনে করেন একটা ম্যাগনেটিক নিডল। তাহলে সেই ম্যাগনেটিক নিডলটা কি সবসময় সাপোজ মনে করেন এটাকে এইভাবে রাখলেন, তাহলে আমরা ম্যাগনেটিক নিডল করে কি সবসময় নর্থ সাউথ পজিশনে থাকবে। ওকে, তার মানে কি ডাইরেকশন, এটা আমাদের যখন কম্পাসও থাকে ডাইরেকশনটা দেখাবে। এবার উনি করলেন কি, খুব সিম্পলভাবে করলেন কি, একটা খুব সিম্পল এক্সপ্লেন করলেন। ঠিক তার ওপর দিয়ে মনে করেন এইভাবে একটা কারেন্ট পাঠালেন, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি কারেন্ট যদি পাঠায় তখন দেখা যাচ্ছে যে এই যে ম্যাগনেটিক যে নিডলটা আছে এই নিডলটা কিন্তু এইভাবে ডিফ্লেক্ট করছে, এইভাবে কিন্তু ডিফ্লেক্ট করছে, এইভাবে কিন্তু এটা যদি নিডল যদি হয় তাহলে নিডলটা কিন্তু এইভাবে ডিফ্লেক্ট করছে। আবার যদি কারেন্টটাকে যদি উনি অফ করে দেন, তাহলে কিন্তু আবার সে নর্থ সাউথ পজিশনে থাকবে। তার মানে কথা যেটা হচ্ছে,
কারেন্ট যখন ফ্লো করছে তখন তার মানে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করছে, তার জন্য কি হচ্ছে, এটা মুভমেন্ট করা শুরু করেছে। তো এটাকেই বলছি আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। সো দ্যাট মিনস whenever the current passing through a conductor, so it create a magnetic field. ওকে, তাহলে এটা সম্বন্ধে আরও পড়বো। তার আগে কয়েকটা কথা বলে নিই, ম্যাগনেটিক ফিল্ডে কয়েকটা কথা বলে নিই। সো ফার্স্ট অফ অল, হোয়াট ডু মিন বাই ম্যাগনেটিক ফিল্ড? তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা কী বুঝি? সরি, দ্য ম্যাগনেটিক ফিল্ড বলতে যেটা বুঝি আমরা, দ্য রিজিয়ন সারাউন্ডিং আ ম্যাগনেট in which the influence of that magnet is felt is called the magnetic field of that magnet. তার মানে সাপোজ মনে কর আমি যদি একটা বার ম্যাগনেট নিই, সাপোজ মনে কর বার ম্যাগনেটে কি থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। আর এখানে কথা বলে রাখা ভালো যে আইসোলেটেড ম্যাগনেটিক পোল ডাজ নট এক্সিস্ট। এই কথাটা মানে যেটা হচ্ছে, আমি যদি এটাকে যদি হাফ করে দিই তাহলে কিন্তু তার মানে নয় যে শুধুমাত্র এটা নর্থ বা শুধুমাত্র এটা সাউথ থাকবে। এটাকে যদি হাফ করে দিই তাহলে এখানে থাকবে সাউথ, এখানে কিন্তু অটোমেটিক্যালি তৈরি যাবে নর্থ সাউথ। তার মানে আইসোলেটেড ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সিস্ট। তাহলে এই যেটা বলছিলাম আমি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটি যদি নর্থ পোল, এটি যদি সাউথ পোল হয়, তাহলে কথা হচ্ছে এইখানে যদি একটা আয়রন পিস রাখি তাহলে এটা কী হবে, ফোর্স অফ একে এই দিয়ে অ্যাট্রাক্ট করবে। যদি কাছে রাখি তাহলে আরও কিন্তু স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, কিন্তু এটা যদি একটু দূরে রাখি তাহলে কিন্তু উইকলি অ্যাট্রাক্ট করবে। তাহলে আমি ধরে রাখছি যে যদি আমি আয়রন পিসটাকে এইখানে যদি রাখি তাহলে কিন্তু সে অ্যাট্রাক্ট করছে না। তাহলে এই অবধি এই যে রিজনটা, এই রিজনটাকে বলছি তাহলে আমি তার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে যদি আমি আয়রন পিসটা রাখি তাহলে কিন্তু একে অ্যাট্রাক্ট করবে না। অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্সটা সেটা কিন্তু আপ টু ইনফিনিটি অবধি থাকে। আমি জাস্ট বোঝানোর জন্য ধরলাম যে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে ওকে, এবার তাহলে কথা হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হলো গিয়ে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। নেক্সট টপিক যেটাকে বলছি আমি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এই কথাটা বলতে আমি কি বুঝি, সেটা আমরা সম্বন্ধে একটু পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলতে আমরা যেটা বুঝি যে সাপোজ আমরা একটা নর্থ ম্যাগনেটিক পোলকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম। সো দ্যাট মিনস ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স, অ্যান্ড ইফ দ্য নর্থ পোল ইজ ফ্রি it will move under the influence of magnetic field. The path traced by a north magnetic pole free to move under the influence of the magnetic field is called the magnetic field line. তার মানে কথা যেটা হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে সাপোজ মনে কর এই যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটার ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এখানে যদি একটা আইসোলেটেড নর্থ পোলকে যদি রাখি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য করবে কি, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে এই ফোর্স এক্সপিরিয়েন্সের জন্য সে কী করবে কি, এইভাবে মুভ করা শুরু করবে। তাহলে মুভ করার জন্য যে লাইনটা তৈরি করবে তাকেই বলছি আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। বাট দ্য থিং ইজ দ্যাট দিস ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স টোটালি ইমাজিনারি। বারবার ধরে বলছি এর কিন্তু রিয়েলি কোনো এক্সিস্ট করে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের কনসেপ্টটা নিয়েছি। ওকে, তাহলে এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের প্রপার্টিসটা কি? প্রপার্টিস হচ্ছে যেটা প্রথমে বলে রাখি, যদি আমি একটা বার ম্যাগনেট নিই, সাপোজ মনে কর একটা যদি বার ম্যাগনেট নিই, সাপোজ মনে কর এইভাবে একটা বার ম্যাগনেট নিলাম। সো দিস ইজ নর্থ পোল অ্যান্ড দিস ইজ সাউথ পোল। তাহলে দেখা যাবে তাহলে এই যে নর্থ পোল থেকে এটা অরিজিনেট হয়েছে এবং শেষ হয়েছে কোথায়, আমার তাহলে সাউথ পোলে। তার মানে যেটা হচ্ছে, মানে আমি যদি এই নর্থ পোল থেকে নেব আবার কোথায় যাবে, তাহলে আমার সাউথ পোলে। সো দ্যাট মিনস দ্য ম্যাগনেটিক লাইন্স originate from the north pole of a magnet and end at its south pole. এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড যে প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা আমাকে বুঝতে হবে, বলেছে দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গিভস দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কথাটা আমি আবার কথাটা বলছি। দ্য ট্যানজেন্ট মনে কর আমি এইখান থেকে একটা নর্থ পোল আর সাউথ পোল নিলাম, তাহলে সাপোজ মনে কর যে আমি এই পয়েন্টটাতে দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে বার করতে চাইছি। জাস্ট এই পয়েন্টটাতে যখন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে বার করতে চাইছি, তাহলে আমি এই পয়েন্টটা করবো কি, জাস্ট একটা ট্যানজেন্ট ড্র করবো।
তাহলে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা যে ড্র করবো, এই ট্যানজেন্টের ডাইরেকশনটা কি দেখাবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখাবে। আমি কথাটা আবার বলছি, কথাটা সাপোজ মনে কর তোকে বলা হলো যে এই পয়েন্টটাতে তুমি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সঙ্গে সঙ্গে আমি করবো কি, যে পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বার করবো সেই পয়েন্টে করবো কি একটা ট্যানজেন্ট ড্র করবো। তাহলে এই ট্যানজেন্টের যে ডাইরেকশনটা, সেই ট্যানজেন্টের যে ডাইরেকশনটা সেটা কি দেখাবে, যে ওই পয়েন্টে সাপোজ এটা পি পয়েন্ট হয়, তাহলে পি পয়েন্টের ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার সেকেন্ড প্রপার্টি। থার্ড যে প্রপার্টিটা, 1 প্রপার্টি, 2 প্রপার্টি এবং নাম্বার 3 প্রপার্টি, যেটা বলছি আমি, টু লাইন্স অফ ফোর্সেস নেভার ইন্টারসেক্ট ইচ আদার। এই কথাটা মানেটা কি? কথাটা মানে হচ্ছে, দেখ আমি এই যে ফিগারটা ড্র করলাম, এখানে কি মনে কর দুটো, এই যে মনে কর এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা মনে কর ফোর্থ লাইন, এটা কিন্তু কোথাও কিন্তু নেভার ইন্টারসেক্ট ইচ আদার। এবার কথা হচ্ছে কেন করে না, খুব ইম্পর্টেন্ট এই থার্ড যে পয়েন্টটা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুরবার আসে, যে হোয়াই টু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। কনসেপ্ট যেটা হচ্ছে যে মনে কর যে সাপোজ এইটা হচ্ছে আমার নাম্বার 1 ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। সাপোজ মনে কর আমি ধরলাম যে এটা হচ্ছে নাম্বার 2 ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। সাপোজ মনে কর যে এরা পি পয়েন্টে যদি ইন্টারসেক্ট যদি করে, তাহলে অসুবিধা কী হতো? অসুবিধা যেটা হচ্ছে বা প্রবলেম যেটা হচ্ছে, আমি এই পি পয়েন্টে কিন্তু দুটো ট্যানজেন্ট ড্র করি, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কটা, মনে কর এই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি দেখলাম যে নাম্বার 1 আর নাম্বার 2 দে আর ইন্টারসেক্ট ইচ আদার। সাপোজ মনে কর নাম্বার 1-এ আমি একটা এই দিক বরাবর একটা ট্যানজেন্ট ড্র করছি, আর ঠিক আবার এই পয়েন্টে নাম্বার 2 লাইনের দিকে এই দিকে একটা ট্যানজেন্ট ড্র করছি। তার মানে যেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমি দুটো ডুয়েল ডাইরেকশন পাচ্ছি। একটা এই টার্নের জন্য এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আবার এই পয়েন্টের জন্য এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তো আমার একটাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি একটাই হয়, তাহলে একটা পয়েন্টে একটাই ডাইরেকশন হবে, কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশনে কটা ডাইরেকশন পাচ্ছি, আমি দুটো ডাইরেকশন পাচ্ছি। তার মানে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই জন্য দুটো লাইন্স অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। এটা হচ্ছে আমাদের নাম্বার 3 প্রপার্টিস। ওকে, এবার আসবো আমি নাম্বার 4-এ, যেটা আসবো খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রপার্টি যেটা আসবো, সেটা বলেছি the magnetic field lines come closer to one another near the poles of a magnet, but they widely separated at other places. তার মানে কথাটা যেটা হচ্ছে যে সাপোজ মনে কর যে আমি এটা যদি নর্থ পোল, এটা যে সাউথ পোল হয়, তাহলে যেটা হচ্ছে এইখানে খেয়াল করে দেখ, আমি এইখানে নর্থ পোল থেকে অরিজিনেট হলো, সাউথ পোলে গিয়ে কিন্তু এন্ডিং হলো, সাউথ পোলে গিয়ে এন্ডিং হলো, আবার নর্থ পোল থেকে অরিজিনেট হলো, সাউথ পোলে গিয়ে কিন্তু এন্ডিং হলো। তাহলে আমি একটা কথা বলি, তাহলে কথাটা মানে যেটা হচ্ছে যে সাপোজ এইখানে যদি আমি একটা এ পয়েন্ট নিই, তার একটা ইউনিট এরিয়া ইমাজিন যদি করি, তাহলে এই এ পয়েন্টের এক্সপেক্ট কটা লাইন্স অফ ফোর্স গেছে, 3টে। আবার এইখানে যদি আমি বি পয়েন্ট দিয়ে যদি একটা ইউনিট এরিয়া ইমাজিন করি, তাহলে এখানে কটা লাইন্স অফ ফোর্স গেছে আমার, 2টো। তার মানে যেটা বলতে পারি যে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা বেশি বলে তার জন্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটা বেশি গেছে, কিন্তু এইখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটা স্ট্রেংথটা কম বলে এখানে 2টো গেছে। তার মানে যেখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যত বেশি হবে, সেখানে কি হবে যে আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অনেক বেশি কনজেস্টেড হবে, কিন্তু এখানে কি হচ্ছে কম আছে বলে, তাই জন্য কি ম্যাগনেটিক ফিল্ডটা কম আছে বলে আমি ধরে নিচ্ছি বি পয়েন্টে, তাই জন্য কি হচ্ছে আমার লাইনগুলো কিন্তু অনেক কম গেছে। ওকে, আর একটা কথা বলে দিই একটু, যদিও এটা বইয়ের মধ্যে নেই, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড? দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ টেসলা। দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড টেসলা। এটা কি দিয়ে ডিফাইন করবো, বা একটা অল্টারনেট ইউনিট আছে যেটাকে বলছি আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি এই অবধি গেল। এবার আমরা ফিরে আসি আমাদের মেন টপিকে, যেটাকে বলছি আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ওকে, তাহলে সেই ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের বেসিক যে কনসেপ্ট যেটা হচ্ছে, আমি বলেছিলাম একটু আগে, যে কারেন্ট যদি ফ্লো করে তবে তাহলে কী হবে, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার আমি করলাম গিয়ে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট করলাম। সাপোজ মনে কর এই একটা কার্বন নিলাম, দিয়ে একটা কানেক্টিং একটা ওয়্যার দিলাম, এর মধ্যে কারেন্টটা পাস করলাম। এবার কিছু মনে কর আয়রন ডাস্ট আমি এখানে রাখলাম, এইভাবে আয়রন ডাস্টগুলো এখানে রাখলাম। এই আয়রন ডাস্টগুলোকে যদি আমি এইভাবে যদি নক করি, তখন দেখা যাবে যে এই আয়রন ডাস্টগুলো জাস্ট এইভাবে কনসেন্ট্রিক রিং তৈরি করছে। তাহলে এটাকে বলবো তাহলে আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডাইরেকশনগুলো। ওকে,
তাহলে কথা হচ্ছে, তাহলে এই যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো যে তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার কোনো ডাইরেকশন আছে। তাহলে সেই ডাইরেকশনটা আমরা কটা রুলের মাধ্যমে জানবো। ফার্স্ট যে রুল যেটাকে বলছি আমরা, যেটাকে বলছি রাইট হ্যান্ড থাম্ব রুল, মাইন্ড ইট, এটাকে বলছি আমি রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে সেই রাইট হ্যান্ড থাম্ব রুলটা কী বলেছে একটু শুনি আমরা। দ্যাট মিনস if we hold the straight conductor in the grip of our right hand in such a way that the extended thumb points in the direction of current, then the direction of the curl of the fingers will give the direction of the magnetic field. তার মানে কথা যে খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা কর, আমি এক লাইনে বলবো। আমরা যদি এটা কারেন্ট কন্ডাক্টর হয়, আর এইটা যদি আমাদের কার্ডবোর্ডটা যদি হয়, তাহলে এটা হচ্ছে কার্ডবোর্ড, এটা হচ্ছে কারেন্ট কন্ডাক্টর। আমি যদি এইভাবে যদি ধরে রাখি, তাহলে এই যে থাম্ব যেটা, এই থাম্বটা যেটা ইন্ডিকেট করবে ডাইরেকশন অফ কারেন্ট, এটাকে লিখছি ডাইরেকশন অফ কারেন্ট। আর বাকি যে পার্টটা আছে, বাকি যে এই যে এইভাবে যেমন আমি কল করেছি, এই ডাইরেকশনটা কী দেখাবে, এই ডাইরেকশনটা দেখাবে দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। শুধু কয়েকটা কথা একটু বলবো, কয়েকটা নোটেশন সম্বন্ধে বলবো, বইতে হয়তো নেই। সেটা হচ্ছে দেখ, এইখানে এইটা যদি আমার কন্ডাক্টর যদি হয়, এইটা যদি কারেন্ট হয়, তাহলে খেয়াল করে দেখ আমার যে এই আঙুলগুলো আছে, আঙুলগুলো কোথা থেকে আসছে, নিচ থেকে ওপরের দিকে। সো দ্যাট মিনস দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ আপওয়ার্ডস। সো দ্যাট মিনস আউট অফ দ্য পেপার। আউটওয়ার্ডস মানে আমি কি বলবো, জাস্ট আউট অফ দ্য পেপার। তার মানে এই আউট অফ দ্য পেপারটাকে ডিফাইন করা হয় ডট সাইন দিয়ে। মনে রাখবি, আউট অফ দ্য পেপার, এটাকে লিখে দিচ্ছি আমি আউট অফ দ্য পেপার, এটা যদি ডট সাইন দিয়ে। আর যখন আমি, তাহলে এই দিকটা কি হলো, আউট অফ দ্য পেপার। এবার আমি হাতটাকে যদি এই যদি ঘুরিয়ে দিই, তখন দেখ এই যে আঙুলগুলো যেটা আছে, সেই আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, আমার ডাউনওয়ার্ড, মানে ভেতরের দিকে। সো দ্যাট মিনস ইনটু দ্য পেপার। তাহলে ইনটু দ্য পেপারটাকে আমরা দেখাবো এইভাবে, জাস্ট ক্রস দিয়ে, এটাকে লিখছি আমরা ইনটু দ্য পেপার। ঠিক আছে, তাহলে আবার বলছি কথাটাকে, তাহলে এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট। বাম দিকে দেখ, আমার লেফটে দেখ, এটা কি নিচ থেকে উপরের দিকে। সো আউট অফ দ্য পেপার, তার মানে ডিনোট করবো ডট দিয়ে। আর এইটা কি হচ্ছে, দেখ ক্রস হচ্ছে কেন, দেখ এই আমার আঙুলটা যেটা আছে, এটা কোন দিকে আছে, ভেতরের দিকে। জাস্ট একটু ইমাজিন কর, কোন দিকে আছে, ভেতরের দিকে। তার মানে এটা কি বলছি আমি, তাহলে ইনটু দ্য পেপার। তাই এটাকে বলছি আমরা তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল। ওকে, এবার আমাদের যে কনসেপ্ট যেটা হচ্ছে, যেটা পড়বো আমরা, কথাটা যেটা হচ্ছে, যেটা বলছি, ওয়ান সেকেন্ড, যেটাকে বলছি আমরা ক্লক রুল। আচ্ছা, ক্লক রুল বলতে যেটা বোঝায়, খুব সিম্পল কথা, যে যদি কন্ডাক্টরটা যদি সার্কুলার হয়, তখন তাহলে কী হবে। এবার আমি একটা কথা বলি। আমরা অলরেডি দেখেছি যে সাপোজ মনে করো এইটা হচ্ছে একটা পেরেক বা জাস্ট কিছু একটা আয়রন, একটা রড। এবার এই আয়রন রডকে যদি আমি এইভাবে একটা কপার ওয়্যার যদি এইভাবে জাস্ট পেঁচিয়ে যদি ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেখা যাবে যে এইটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়েছে। সো এই ট্রান্সফর্ম ইন্টু ইলেকট্রোম্যাগনেট। তাহলে এইটা যদি ইলেকট্রোম্যাগনেটে যদি চেঞ্জ হয়, তাহলে নিশ্চয়ই তার নর্থ পোল আর সাউথ পোলার ডাইরেকশনটা থাকবে। তাহলে নর্থ পোল আর সাউথ পোলার ডাইরেকশনটা, তাহলে সেটা আমরা কীভাবে ডিফাইন করবো। তাহলে আমরা দেখবো, সাপোজ মনে কর আমি যে এইভাবে যে পাক দিয়েছি, খেয়াল করে দেখ এই যে পাকটা, এইটা কী যাচ্ছে, এটা ক্লকওয়াইজ যাচ্ছে। এটা যদি ক্লকওয়াইজ যাচ্ছে, আমরা কিন্তু এইভাবে সিন করবো, দেখ এই যে এটা কোন দিকে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ যাচ্ছে। দেখ এই পাকটা কী হবে, ক্লকওয়াইজ। যদি আমার কারেন্টের পাকটা যদি ক্লকওয়াইজ যায়, তাহলে মনে রাখবো, তাহলে ওইখানটা তৈরি হবে সাউথ পোল। আর যদি কোনো কারণে আমি এটা উল্টোভাবে দেখাই, যদি মনে কর আমার এইভাবে যে ফোল্ডিং করছি, যদি ফোল্ডিংটা এই ক্ষেত্রে দেখ আমি কীভাবে ফোল্ডিং করছি, এটা উল্টোভাবে ফোল্ডিং করছি। আমি এটা লাগিয়ে দিই, তাহলে এইভাবে কী করছি, আমি উল্টোভাবে ফোল্ডিং করছি। দেখ এটা কীভাবে ফোল্ডিং করছি, উল্টোভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি ফোল্ডিং করি, তখন যে রুলটা হয়, তখন সেটাকে বলছি আমি তাহলে কী পোল তৈরি হবে, তাহলে আমার নর্থ পোল। তাই রুলটা সম্বন্ধে একটু বলি। This rule gives the polarity of any face of the circular current loop. If the current around any face of the coil is in anti-clockwise direction, so it behaves like north pole. মানে এইটা। If the current flows in
ক্লকওয়াইজ ডাইরেকশন ইট বিহেভস লাইক সাউথ পোল। তার মানে কোনটা পাচ্ছি আমি তাহলে এইটা। তাহলে এটাকে কি বলছি তাহলে আমি আমার বলছি আমি ক্লক রুল। ওকে, এর পরের যে টপিকটা যেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটাকে বলছি আমি যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড বলতে আগে একটা কথা বলি যে হোয়াট টু মিন বাই সলিনয়েড। সলিনয়েড, আচ্ছা তোরা খেয়াল করে দেখবি কোনোদিন যদি বাড়িতে টিভি যদি কোনোদিন খারাপ হয়, মানে আগেকার দিনে টিভিতে ঠিক সার্কিট বোর্ডে বা কম্পিউটার যদি, মানে আমি কম্পিউটার বলতে আমি ডেস্কটপের কথা বলছি, কম্পিউটারে যদি আমি হার্ডওয়্যারগুলো যদি বার করি তাহলে প্রথমেই দেখবি যে একটা সাপোজ মনে কর একটা আয়রন বার টাইপের আছে, তাহলে সেই আয়রন বারটাকে এইভাবে কপার ওয়্যার এইভাবে কিন্তু রাউন্ড করা উন্ডেড ওভার আছে, এইভাবে উন্ডেড ওভার আছে। তাহলে এটাকেই বলছি আমি তাহলে সলিনয়েড। তাহলে সলিনয়েড বলতে আমরা যেটা বুঝি যে খুব সিম্পল বলে একটা আয়রন বার নিয়েছি এবং তার উপর করেছি কি আমরা মাল্টিপল নাম্বার অফ লার্জ নাম্বার অফ ক্লোজ টার্ন করেছি কপার ওয়্যারে, তাকেই বলছি তাহলে আমরা সলিনয়েড। ওকে, তাহলে এই সলিনয়েডের মধ্যে যদি আমি কারেন্ট যদি পাস করাই, সাপোজ মনে কর আই কারেন্ট যদি পাস করাই, তাহলে ওর মধ্যে কত অ্যামাউন্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। শুধু কয়েকটা কথা শুধু বলবো আমি, একটু কথা আমি একটা ফর্মুলা বলছি মনে রাখবি। ম্যাগনেটিক ফিল্ডে ডিনোট করছি আমি বি দিয়ে, আর মিউ নটটাকে বলে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটা একটা কনস্ট্যান্ট একটা টার্ম, একটু মনে রাখবি। মিউ নট ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই, এই হচ্ছে ফর্মুলা। আর একটু আগে বলেছিলাম এই ইউনিটটা কি বলেছিলাম টেসলা। মিউ নটটা কনস্ট্যান্টের টার্ম, তাহলে এইটা হচ্ছে ডিপেন্ড করে মধ্যে মিডিয়ামের উপরে। তাহলে মিডিয়ামটা হচ্ছে কিসে, সেটা আয়রন হতে পারে, কপার হতে পারে, সিলভার হতে পারে, সেটাকে তখন কিন্তু মিউয়ের ভ্যালুটা কিন্তু চেঞ্জ করবে। আচ্ছা, এই এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস, মানে কতগুলো আমি টার্ন দিলাম, কতগুলো মনে কর 100টা আমি টার্ন দিলাম, তাহলে সেটা কার ভ্যালু, আমার এনের ভ্যালু। আর এই এলটা কি, এই এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এই লেন্থ অফ দ্য সলিনয়েডটা হচ্ছে আমার এল, আর আইটা কি তাহলে আমার কারেন্ট। ওকে, তাহলে একটা কথা বলতে পারি যে তাহলে এই যে ক্যাপিটাল বি, সো দ্যাট মিনস দ্য সলিনয়েড ইজ এ ম্যাগনেটিক ফিল্ডে কি কি কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। ফার্স্ট, দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সলিনয়েড, তার ডাইরেক্টলি প্রপোর্শনাল দ্য নাম্বার অফ টার্নস। তাহলে যত বেশি টার্ন হবে তত বেশি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করবে। দেখ আমি 100 টার্নের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, আমি যদি 1000টা যদি টার্নস নিই তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি ইনক্রিজ হবে। নাম্বার টু, দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড, আমি যদি কারেন্টের ভ্যালুটা যদি ইনক্রিজ করাই তাহলে অবভিয়াসলি কী হবে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অনেক বেশি হবে। নাম্বার ফোর, দ্য নেচার অফ দ্য কোর মেটেরিয়াল ইউজড ইন দ্য মেকিং সলিনয়েড। ওকে, তার মানে যেটা হচ্ছে আমি যদি এটাকে যদি এয়ার যদি করি তখন লিখবো মিউ নট, এটাকে অনেক সময় সফট আয়রন ইউজ হয় তখন কিন্তু মিউ নটের ভ্যালুটা পাল্টে যাবে। এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, বাট ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। মানে একটা এয়ার যদি রাখি, এটা যদি এয়ার সলিনয়েড হয় তাহলে কিন্তু মিউ নটের ভ্যালু হয় 4 পাই ইন্টু 10⁻⁻⁷, জাস্ট মনে রাখ। এটা যদি সফট আয়রন দিয়ে যদি মেড আপ হয় তখন কিন্তু মিউ নটের ভ্যালুটা কিন্তু পাল্টে যাবে। ওকে, তার মানে দ্যাট মিনস ইট ডিপেন্ড আপন দ্য মিডিয়াম। ওকে, তাহলে এই হলো আমাদের সলিনয়েড। এবার শুধু কয়েকটা কথা একটু বলবো, যে আমি একটু আগে একটা ইলেকট্রোম্যাগনেটিজমের কথা বলছিলাম, যে একটা যদি ওয়্যার নিয়ে যদি এইভাবে যদি আমি একটা কপার ওয়্যার দিয়ে যদি উন্ডেড করি দ্য কানেক্টেড টু ব্যাটারি, সো ইট বিকামস এ ইলেকট্রোম্যাগনেট। আমি যদি কম্পেয়ার যদি করি ফর পার্মানেন্ট ম্যাগনেট, তাহলে এটা কি হচ্ছে আমার, তাহলে নর্থ পোল সাউথ পোল, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর যদি আমি একটা কয়েল নিয়ে যদি এইভাবে যদি উন্ডেড ওভার করি, এইভাবে যদি করে যদি একটা কানেক্ট করে যে ব্যাটারির সাথে, এটাকে কী বলছি আমি তাহলে ইলেকট্রোম্যাগনেট। দুটোর মধ্যে তাহলে আমি যদি কম্পেয়ার যদি করি, ফার্স্ট কম্পেয়ার যেটা হচ্ছে দ্য বার ম্যাগনেট ইজ পার্মানেন্ট ম্যাগনেট। অবভিয়াসলি দ্য বার ম্যাগনেটটা সবসময় পার্মানেন্ট ম্যাগনেটে যেখানেই যাই করি না কেন এটা পারমানেন্টলি তার প্রপার্টি চুজ করবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ইজ এ টেম্পোরারি ম্যাগনেট। তাহলে এটাকে টেম্পোরারি ম্যাগনেট কেন বলছি, যদি কোনো কারণে যদি আমি কানেকশানটা যদি অফ করে দিই, মানে কারেন্ট ফ্লোটা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু এর মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু থাকবে না। ওকে, নাম্বার ওয়ান হলো, নাম্বার টু আমি বলতে পারি দ্য পার্মানেন্ট ম্যাগনেট প্রডিউস উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, সাধারণত এটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, কিন্তু অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট ক্যান প্রডিউস ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমি যদি একটু আগে বলেছিলাম কারেন্ট যত আমি ইনক্রিজ করাবো তত কিন্তু বি কিন্তু অনেক বেশি হবে, তো যত বেশি কারেন্ট হবে তত বেশি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা, যে এই যে পার্মানেন্ট যে ম্যাগনেট আছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট ক্যানট বি চেঞ্জ, এটা কিন্তু আমরা ন্যাচারালি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এইখানে কিন্তু আমি নাম্বার অফ টার্নস, তারপর লেন্থ, তারপর হচ্ছে কারেন্ট বাড়িয়ে কিন্তু এটাকে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, এবার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট,
দ্য পোলারিটি অফ এ পার্মানেন্ট ম্যাগনেট ইজ ফিক্সড ক্যান নট বি চেঞ্জ। মানে এটা যদি পার্মানেন্ট ম্যাগনেট হয় তাহলে এটা নর্থ পোল, এটা কি সাউথ পোল, তো এটা সবসময় কিন্তু নর্থ পোল বা সাউথ পোলই থাকবে, এটাকে কিন্তু আমি আবার সাউথ পোল বা নর্থ পোল করতে পারবো না। কিন্তু আমি যদি কারেন্টের ডাইরেকশনটা যদি মনে কর আমি এই অবস্থাতে মনে কর এইটা হলো সাউথ পোল, আমি বলছি আমি ইলেকট্রোম্যাগনেটের এটা মনে কর সাউথ পোল, এটা হলো নর্থ পোল। আমি যদি কারেন্টের ডাইরেকশনটা যদি এভাবে রিভার্স করে দিই, কারেন্টের রিভার্স করে দিই, তখন সাউথ পোল বিকামস টু নর্থ পোল অ্যান্ড নর্থ পোল বিকামস টু সাউথ পোল। তাহলে কিন্তু পোলারিটি কিন্তু আমি চেঞ্জ করতে পারি ইলেকট্রোম্যাগনেটে। ওকে, আচ্ছা। এবং দেখে নিবি আমাদের কিন্তু আমাদের শরীরের মধ্যেও কিছু পরিমাণ কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি আছে, কারণ আয়রন আমাদের মধ্যে কিছু পরিমাণ আছে। এর জন্য দেখি অনেক সময় দুর্ঘটনা ঘটে গেলে আমাদের এমআরআইগুলো করতে হয়। এবার আমাদের যে টপিকটা যেটা বলবো, যেটাকে বলছি আমি ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলতে আমি যেটা বুঝি, সাপোজ আমি এইদিকে সাপোজ মনে করো স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এটা, এটা হচ্ছে বি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কন্ডাক্টর, এটা লেন্থ আমি দিলাম এল। আচ্ছা, এবার কথা হচ্ছে এই ম্যাগনেটিক এই যে কন্ডাক্টরটা আছে, ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ওর উপর যে ফোর্সটা এক্সাক্ট হবে এফ ইকুয়াল টু বি, আর এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, ধরলাম কন্ডাক্টরের মধ্যে কারেন্টের যে ফ্লো করছে সেটা যে আই, তাহলে এফ ইকুয়াল টু বি আই এল সাইন থিটা। এটাই ফর্মুলাটাকে মনে রাখবি, এফ ইকুয়াল টু বি আই এল সাইন থিটা। বাট দ্য থিং ইজ দ্যাট ইট ইজ ফোর্স, তার মানে ইউনিটটা কী হবে, তাহলে নিউটন। তাহলে এই বিটা কি, বিটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, আইটা কি কারেন্ট, এলটা কি লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর এই থিটাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখ কন্ডাক্টরটা কীভাবে আছে, এইভাবে আছে, আর ম্যাগনেটিক ফিল্ডে কী আছে, এইভাবে আছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার সাইন অ্যাঙ্গেলটা নেবো। তাহলে এটাকেই বলছি আমরা ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, এবার কথা হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করবে কিছু কোয়ান্টিটির উপর। সাপোজ মনে কর যে এই যে কন্ডাক্টরটা যদি মনে কর আমি ফার্স্ট কেস দিচ্ছি, মনে কর এই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, আর লেন্থ অফ মানে আর এই দিকেও আমার হচ্ছে কন্ডাক্টরটা এই দিকে সেম দিকে অ্যালাইন হয়ে আছে, তার মানে এখানে থিটার ভ্যালু কত, জিরো। তাহলে আমরা জানি সাইন জিরো ভ্যালু কত জানি আমরা, জিরো। তখন তাহলে এফ ইকুয়াল টু কি আসবে, বিআইএল সাইন জিরো ভ্যালু কত জানি আমরা, জিরো। তখন কিন্তু কোনো ফোর্স এক্সাক্ট হবে না। তাহলে সবসময় যে ফোর্স হিসেবে এটা নয়, যদি ডাইরেকশন অফ দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড আর ইন সেম ডাইরেকশন, মনে কর এইটা হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ডাইরেকশন অফ, মানে এইদিকে এইভাবেই কিন্তু আমি আমার কন্ডাক্টরটাকে প্লেস করেছি। সো দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম কত আমার, জিরো। জিরো হলে তাহলে কত, সাইন জিরো ভ্যালু কত, জিরো। তাহলে এফ এর ভ্যালু কত পেলাম, তাহলে আমি জিরো। নাম্বার টু, যদি মনে কর এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড আর লেন্থ অফ দ্য কন্ডাক্টর, মানে আমি কন্ডাক্টরটাকে এইভাবে রেখেছি, তার মানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটা আমার এল 90 ডিগ্রি। তখন ফর্মুলা দেওয়া হচ্ছে এফ ইকুয়াল টু বিআইএল, কত পাচ্ছি আমি, সাইন 90 ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে আমি বিল, কারণ সাইন 90 ভ্যালু কত জানি আমরা 1। তাহলে এই ক্ষেত্রে এফ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম। সো দ্যাট মিনস যদি কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, তাহলে ও যে ফোর্সটা যে এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম, কারণ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত জানি আমরা 1, সেটা কত বলছি, তাহলে আমরা বিল, বিআইএল বিল। ওকে, এটা জাস্ট একটু মনে রাখবে। ওকে, তার মানে যেটা হচ্ছে, সো ইট ফোর্স ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ডিপেন্ডস আপন দ্য magnitude of the current and depends on the length of the conductor and the angle between conductor and the direction of the magnetic field. এটা হচ্ছে কথা। এবার যে কথাটা আমি বলতে চাইছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। আমরা যে এই যে ফোর্স যে এক্সাক্ট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ক্লাস 10 জন্য, যেটা বলছি আমি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তাহলে এই যে ফোর্সের এক্সাক্ট তার ডাইরেকশনটা কীভাবে ডিটারমাইন করবো, তার ডাইরেকশনে ডিটারমাইন করবো আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে। বারবার ধরে বলছি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে। ফ্লেমিংয়ের যেটা লেফট হ্যান্ড রুল যেটা বলছে, সাপোজ হোল্ড দ্য fourth finger, the center finger and the thumb of your left hand at right angles to each other. Adjust your hand in such a way that forefinger points in the direction of magnetic field, center finger points in the direction of the current, then the thumb points give the direction of force acting on the conductor.
তার মানে যেটা হচ্ছে খুব সিম্পল আমি যদি বলার চেষ্টা করি যে এইটা হচ্ছে মনে করো আমার লেফট হ্যান্ড, তাহলে এটাকে থাম, এটাকে ফোর ফিঙ্গার, এটাকে বলছি আমি মিডল ফিঙ্গার। তাহলে ফোর ফিঙ্গারটা কি ইন্ডিকেট করবে, বারবার ধরে বলছি এই ফোর ফিঙ্গারটা ইন্ডিকেট করবে ডাইরেকশন অফ ফোর্স। নাম্বার টু, এটাকে ইন্ডিকেট করবে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর এটাকে ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে দ্য ডাইরেকশন অফ কারেন্ট। ওকে, এটাকে রিমাইন্ড করার জন্য, এটাকে মনে রাখার জন্য খুব সিম্পল একটা এক্সাম্পল যেটা আছে একটু মাথায় রাখবি। যখনই আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল নিয়ে আসবো তখনই একটা কথা মাথায় রাখবো যে আমাদের ফ্যামিলির কথা। আমাদের ফ্যামিলিতে কে কে আছে? আমাদের ফ্যামিলিতে আছে বাবা মা এবং আমরা বাবা মা একটা সন্তান। তাহলে ফাদার মাদার চাইল্ড, একটা ফ্যামিলির মধ্যে কে কে আছে? ফাদার মাদার চাইল্ড। প্রথম থেকে শুরু করবো, এইটা হচ্ছে আমার ফাদার, এইটা হচ্ছে আমার মাদার, আর এইটা হচ্ছে আমার চাইল্ড। তাহলে প্রথম থেকে শুরু করবো ফাদার মাদার চাইল্ড। প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড নেব। ফাদারে এফ মানে ফোর্স, মাদারে এম মানে ম্যাগনেটিক ফিল্ড, চাইল্ডে সি, সি মানে কি আমার কারেন্ট। তাহলে এইভাবে মনে রাখবো আমরা, সিকোয়েন্সটা এই মনে রাখবো ফাদার মাদার চাইল্ড, ফাদারে এফ, সো দ্যাট মিনস দিস ফোর্স এক্সার্ট অন আ কন্ডাক্টর। মাদার, মাদার মানে কি যে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সার্ট হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর সি মানে কি কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লেমিংয়ের রেফারেন্স, এই মনে রাখবো। এর অ্যাপ্লিকেশনগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। ওকে, আজকে অবধি থাক।